ইরান যুদ্ধে মানসিকভাবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সেনারা। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে ভয়াবহ দ্বন্দ্বে জড়ালো ট্রাম্পের সৈনিকেরা। ধারালো অস্ত্রের আঘাতে নিহত 7 যোদ্ধা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধে চূড়ান্ত জয়ের পথে ইরান। নতুন সামরিক বাহিনী ঢেলে সাজাচ্ছে মোস্তফা খামেনি। পূর্ণ শক্তি নিয়ে ফিরছে আইআরজিসি। দক্ষিণ লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীকে দমাতে ইচ্ছাকৃতভাবে দাবানল ছড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। আগুন নেভাতে গিয়ে পাল্টা ড্রোন হামলার শিকার দমকল কর্মীরা। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ থামাতে ফের যুক্তরাষ্ট্রের দ্বারস্থ ইউক্রেন। মস্কোর উপর চাপ বাড়াতে ওয়াশিংটনকে অনুরোধ। রুশ প্রেসিডেন্টের সামরিক প্রস্তুতি নিয়ে জেলেনস্কির সতর্ক বার্তা। মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘদিনের মোতায়েন নিয়ে নাবিকদের অসন্তোষের মধ্যেই জাহাজে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে দাবি করেছে ইরানের মেহের নিউজ এজেন্সি। এতে 7 জন নৌসদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন ধরে যুদ্ধে মোতায়েন থাকা নিয়ে জাহাজটির নাবিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে তাদের অভিযোগ শুনতে মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা জাহাজে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নাবিকদের একটি সমাবেশে ওই উপদেষ্টা বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে দুধধ্বনি দেওয়া হয় এবং পানির বোতল ছোড়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নাবিকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মেহের নিউজের দাবি, এক পর্যায়ে সংঘর্ষে ছুরি এবং অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে 7 জন নৌসদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। প্রতিবেদনটিতে আরও জানানো হয়, ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা 263 দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা এবং টানা দায়িত্ব পালনের কারণে নাবিকদের মধ্যে মানসিক চাপ ও অসন্তোষ বাড়ছিল বলে দাবি করা হয়েছে। তবে এই ঘটনায় 7 জন নিহত হওয়ার তথ্য এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। মার্কিন নৌবাহিনী কিংবা বড় কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সংঘর্ষ ও হতাহতের বিষয়টি একটি প্রতিবেদনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতির প্রভাব ব্যাপকভাবে পড়ছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যে। ফলে মার্কিন নৌবাহিনীর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। We are going to destroy their missiles and raise their missile industry to the ground. It will be totally, again, obliterated. যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর 5.5 মাস পর ইরানের সামরিক নেতৃত্বের শূন্য পদে এসেছে বড় পরিবর্তন। শীর্ষ 6টি পদে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সশস্ত্র বাহিনী, আইআরজিসি ও বাসিস সহ শীর্ষ 6টি সামরিক পদে এই নিয়োগ দেওয়ার মাধ্যমে যুদ্ধকালীন গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নেতৃত্ব নিশ্চিত করা হয়েছে। তবে গোয়েন্দা বিভাগে এখনও রয়ে গেছে বড় ধরনের শূন্যতা। নতুন এই নিয়োগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ। এই দায়িত্ব পেয়েছেন আলী আবদুল্লাহি। এর আগে খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ছিলেন তিনি। যুদ্ধের সময় ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার সমন্বয়ে এই কমান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দায়িত্বে তাকে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ও খাতামাল আম্বিয়া কমান্ডের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। আর তার ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার কিউমার্স হেইদারিকে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সাবেক কমান্ডার ইন চিফ মোহসেন রেজাইকে গেল 9 আগস্ট সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সাথে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে তার প্রতিনিধি হিসেবেও নিয়োগ দিয়েছেন। এর ফলে যুদ্ধ, কূটনীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী এই সংস্থায় রেজাইয়ের অবস্থান আরও শক্তিশালী করা হয়েছে।
এদিকে আইআরজিসির নেতৃত্বেও এসেছে ব্যাপক পরিবর্তন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কমান্ডার ইন চিফ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে আহমদ ওয়াহিদিকে। একই সঙ্গে তাকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছে। আর আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফ করা হয়েছে মোস্তফা ইয়াজিদকে। অন্যদিকে রিয়ার অ্যাডমিরাল আলী আজমাইকে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার করা হয়েছে। সেই সাথে সাবেক আইআরজিসি গোয়েন্দা সংস্থার প্রধান হোসেন তাইয়েবকে দেওয়া হয়েছে বাসিস আধাসামরিক বাহিনীর নেতৃত্ব। ইরানের যুদ্ধ শুরুর পর সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে একাধিক পদ শূন্য হয়ে পড়ে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নেতৃত্বের এই সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে। নতুন নিয়োগের মাধ্যমে সেই শূন্যতার বড় একটি অংশ পূরণ করল ইরান। তবে সামরিক নেতৃত্বে শূন্য পদ পূরণ হলেও ইরানের গোয়েন্দা কাঠামোয় এখনও রয়েছে অনিশ্চয়তা। আইআরজিসির গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলোর স্থায়ী প্রধান এখনও প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। একই অবস্থা পুলিশ গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়েও। নতুন এই নিয়োগের মাধ্যমে হোসেন তাইয়েবের বাসিজের দায়িত্বে ফেরাকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি বাসিজের নেতৃত্বে ছিলেন। পরে এক দশকের বেশি সময় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব পালন করেন। 2022 সালে নিরাপত্তা ব্যর্থতা ও ইসরায়েল সংশ্লিষ্ট কয়েকটি ঘটনার পর তাকে গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এরপরও ইরানের ক্ষমতার কেন্দ্রের সঙ্গে তার ঘনিষ্ঠতা বজায় ছিল। মোস্তফা খামেনিকে ঘিরে থাকা পুরনো নিরাপত্তা ও গোয়েন্দা নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেও বেশ পরিচিত ছিলেন তিনি। এছাড়া ইরানের পুলিশ গোয়েন্দা সংস্থার প্রধানের পদও স্থায়ীভাবে পূরণ হয়নি। প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ে রয়েছে নেতৃত্বের ঘাটতি। মার্চে গোয়েন্দা মন্ত্রী ইসরায়েল খতিব নিহত হওয়ার পর মন্ত্রণালয়টি এখনও স্থায়ী মন্ত্রীর অপেক্ষায়। ইরানের সংবিধান অনুযায়ী মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্টের সুপারিশ কিংবা সংসদের আস্থা ভোট প্রয়োজন। তাই সামরিক কমান্ডারদের মতো শুধু সর্বোচ্চ নেতার আদেশে এসব শূন্য পদ পূরণ করা সম্ভব নয়। তবে যুদ্ধের 5.5 মাস পর শীর্ষ 6 পদে নতুন কমান্ডারের নিয়োগের মাধ্যমে সামরিক নেতৃত্বের শূন্যতা পূরণে সর্বোচ্চ নেতার নিয়োগ দেশটির সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে অভিযান জোরদার করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তির আলোচনা চলার মধ্যেই লেবাননের সীমান্ত এলাকায় একের পর এক উত্তেজনাকর ঘটনা ঘটিয়ে যাচ্ছে ইসরায়েল। সেই ধারাবাহিকতা এবার দক্ষিণ লেবাননে পরিকল্পিতভাবে কৃত্রিম দাবানল সৃষ্টি করে বনাঞ্চল ও কৃষি জমি পুড়িয়ে দিয়েছে ইসরায়েল, এমন অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইচ্ছাকৃত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী গত 11 আগস্ট খিয়াম এলাকার বাইরে একটি বনাঞ্চলে ইসরায়েলি বাহিনীর নিক্ষেপ করা ফ্লেয়ারের কারণে আগুন ছড়িয়ে পড়ে। নাবাতি অঞ্চলের সিভিল ডিফেন্স প্রধান হুসাইন ফাকি জানান, আগুন নেভাতে গেলে দমকল কর্মীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়, ফলে তারা পিছু হটতে বাধ্য হয়। তিনি আরও জানান, আগুনের সীমান্তবর্তী এলাকার প্রায় 30 থেকে 40% ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জলপাই বাগান ও কৃষি জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলি বাহিনী ছোট ছোট ড্রোন থেকে দাহ্য পদার্থ ফেলছে এবং বনাঞ্চলে ফসফরাস গোলা ও ফ্লেয়ার ব্যবহার করে ক্রমাগত কৃত্রিম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। দমকল কর্মীরা লেবাননের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে। তবে ইসরায়েলি বাহিনী ও সংঘাত এড়ানোর সমন্বয়কারী দলের কাছ থেকে সীমিত কিছু এলাকায় কাজের অনুমতি মিলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে মন্তব্য চাওয়া হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাকিব মাহমুদ, টাইমস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে এবার যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের প্রস্তাব দিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, যুদ্ধের অবসানে মস্কোর উপর চাপ বাড়াতে পারে ওয়াশিংটন। তবে একই সময়ে রাশিয়ার বড় ধরনের সেনা প্রস্তুতির দাবি করে নতুন উদ্বেগের কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের পরিকল্পনা মার্কিন পক্ষের কাছে তুলে ধরা হয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্র চাইলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সহায়তা করতে পারে এবং যুদ্ধবন্ধে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে পারে।
в перший рік війни. এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা হলেও তা ভেস্তে গেছে। আন্তর্জাতিক নানা সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আলোচনার গতি কমে গেছে বলে মনে করছে কিয়েভ। Європейськими партнерами. এদিকে রাশিয়ার নতুন সামরিক প্রস্তুতি নিয়ে সতর্ক করেছেন জেলেনস্কি। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া বিপুল সংখ্যক নতুন সেনা যুদ্ধে নামানোর পরিকল্পনা করছে। তবে মস্কো এই দাবি অস্বীকার করেছে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে সেনা সমাবেশের কোনো পরিকল্পনা নেই। রুশ কর্মকর্তারা ইউক্রেনের এসব অভিযোগকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন। Дати мені ліцензію, тому що дуже маленьке এদিকে রাশিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ তুলেছে ইউক্রেন। জেলেনস্কির দাবি, ইউক্রেনে হামলার জন্য রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। একই সময়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 13 জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে একটি তেল শোধনাগারও ছিল বলে দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক প্রস্তুতি বাড়ানোর বার্তা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মহড়ায় অংশ নিয়ে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও রাশিয়ার সামরিক সক্ষমতা বাড়াতে নৌবহরকে আরও শক্তিশালী করা প্রয়োজন। পুতিনের দাবি, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ন্যাটোর প্রভাব বাড়ছে, যা রাশিয়ার জন্য উদ্বেগের কারণ। তবে মস্কো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতায় আগ্রহী বলেও জানান তিনি। একদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ, অন্যদিকে সামরিক প্রস্তুতি। দুই দিকে চলছে রাশিয়া ইউক্রেন সংঘাতের নতুন সমীকরণ। শেষ পর্যন্ত শান্তি আলোচনা আবার শুরু হবে কিনা, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। মাহমুদুল হাসান, টাইমস টুডে।